সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই মনে হয় ভালো আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। শুরুতে তোমরা অবশ্যই বই নিবে। এখানে লেখা আছে, দেখেন, প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সংস্কৃতি। তাহলে আমাদের জীবনটা আসলে কৃষি এবং আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের কি গঠিত। তোমরা জানো, কৃষি ছাড়া যদি আমরা চলতে পারবো না, ঠিক তেমনিভাবে আমাদের সংস্কৃতি ছাড়া আমরা কি করতে পারবো না, চলতে পারবো না। প্রতিটা ক্ষেত্রে দুটা বিষয় হচ্ছে খুবই আমাদের জীবনে কি ওতভাবে জড়িত। তবে দেখেন, প্রথম অধ্যায় লিখে আছে, দেখেন পাঠ 1, পরিবার গঠনে কৃষি। আমাদের পরিবার গঠনের জন্য কৃষি, যেগুলো এখানে লেখা আছে চিত্র, মা বাবা ও 2 সন্তানের সুখী পরিবার। পরিবারের সাথে কিন্তু আমাদের কৃষিটা খুবই খুবই মানে কি, এটা শরীরের সাথে যেরকম আমাদের যে অঙ্গটা আমাদের প্রতিটা পার্টের সাথে যেরকম সংযুক্ত, ঠিক তেমনিভাবে আমাদের জীবনের সাথে কিন্তু কৃষিটা সংযুক্ত রয়েছে। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার সমাজ গঠনের সূচনা হয়েছে। কৃষিকাজ করার আগে আমাদের পশু পাখি শিকার করে অথবা গাছ ফলগুলো আহরণ করে খাদ্য সংগ্রহ করতো। বনে হিংস্র পশু আক্রমণ থেকে বাঁচার জন্য সেই সময় মানুষ দলবদ্ধভাবে অবসর করতো। বনে পশু পাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধ অবসর করতো। পরিবার সম্পর্কে তখন কোনো ধারণা ছিল না। দেখো, এখানে পরিবার গঠনে কৃষি। আগে মানুষে কীভাবে জীবনযাপন করতো, এখন আমরা খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারছি। কিন্তু আগেকার মানুষে দলবদ্ধভাবে ঠিক থাকতো, কিন্তু তাদের জীবনটা অত্যন্ত কষ্টের ছিল। কারণ এখানে পোশাক ছিল না, তারপরে কৃষি ছিল না, খুব কমই ছিল। ওরা ওরা নিজেদের খাদ্য আহরণ করতো বিভিন্ন বন জঙ্গল থেকে, নদী থেকে মাছ আহরণ করতো। বহুত কষ্টে তারা জীবনযাপন করতো। কিন্তু আস্তে 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 যখন এই সমাজটা এই সভ্যতা যখন পরিবর্তন হতে লাগলো, তখন আমাদের জীবনযাত্রা পরিবর্তন হতে লাগলো। ঠিক আছে, পার্ট 2, সমাজ গঠনে কৃষি। এই যে এখন পড়াইছে পরিবার গঠনে কৃষি, তারপরে সমাজ গঠনে কৃষি। এখানে তোমরা নিশ্চয় দেখতে পাবে, বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠে কাজ করে ফসল ফলায়, মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়িতে আনেন। কিষানি বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করে। গ্রামের মহিলার বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা গবাদি খামার হাঁস মুরগি খামার করে কৃষি উৎপাদন করে থাকে। মাটির জিনিসপত্র তৈরি করে কুমার, লোহার জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল ইত্যাদি তৈরি করে কামার। আধুনিক পরিবার সদস্যরা সক্ষমতা সুবিধা অনুযায়ী পরিবারে কাজগুলো করতেন। এভাবেই মানুষের মধ্যে শ্রমিক বাজারের সুবিধা তৈরি হয়। সমাজ গঠনে শ্রমিক বাজার ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার সংখ্যা বৃদ্ধি পেতে তাই শুরু করলো। মানুষ ফসলের পরিচর্যা করে ফসল বৃদ্ধি করতে শিখলো। ফসল বেশিরভাগ সংগ্রহ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা দক্ষতা অর্জন করলো। ফলে কৃষি পরিষদ বৃদ্ধি পেতে থাকলো। তো দেখো, আগে মানুষের বয়ে থাকতো, কোনো ঘর ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু এখন বর্তমানে আমাদের একটা ঘর রয়েছে, প্রতিটা মানুষের থাকার একটা জায়গা রয়েছে। কিন্তু আগে মানুষের তাবু অথবা গাছপালা, ঘনে জঙ্গলে ওরা কি হতো, নির্মাণে থাকতো। তাহলে এখন তখন আমাদের কি হয়েছে, পরিবার পরে কি হয়েছে, কয়েকটা পরিবার পরে মানে সমাজ গঠন করতে কি সমর্থন হয়েছে। পার্ট 3, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। কৃষি ও কৃষকের উপর এই পাঠের মধ্যে আমরা কি শিখতে পারলাম? দেখো, এখানে লেখা আছে, দেখো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। এটা হচ্ছে উপকরণ, যেটা হচ্ছে মৌলিক চাহিদা। কৃষি মানুষের জীবন গুরুত্বপূর্ণ চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য খুবই মানে কি এটার গুরুত্ব অপরিসীম। খাদ্য ছাড়া যেগুলো আমরা বাঁচতে পারবো না। প্রতিটা মানুষ, প্রতিটা পশু পাখি খাদ্য লাগবেই। ঠিক আছে, খাদ্য ছাড়া তুমি মানে কি তুমি না হলে 1 দিন 2 দিন 4 5 দিন বেশি বাঁচতে পারবে না। বস্ত্র, খাদ্যের পরেই আমাদের বস্ত্রের স্থান, কারণ না হলে আমরা উলঙ্গ থাকবো। ঠিক আছে, তো উলঙ্গ অথবা আমাদের নিজের শরীরকে ঢেকে রাখার জন্য আমাদের অবশ্যই কি দরকার, বস্ত্র দরকার, মানে কাপড় চোপড় এগুলা মানে দরকার। বাসস্থান, বস্ত্রের পরে বাসস্থানের স্থান, কারণ আমরা রাতটা জায়গা মানে কি রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার জন্য আমাদের কি দরকার, বাসস্থান দরকার। ঘুম যাওয়ার জন্য বাসস্থান দরকার। স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্য অপরিহার্য। এই সুষম খাদ্যের যোগান দেখেছি। তো স্বাস্থ্য একদম হবে না, স্বাস্থ্য হচ্ছে অশেষ সহমত। প্রতিটা ব্যক্তির তো কিন্তু স্বাস্থ্য হয় না। ঠিক আছে, কিন্তু এই স্বাস্থ্যের জন্য তোমাদের অবশ্যই ভিটামিন জাতীয় তোমাদের সুষম খাদ্য তোমাদের খেতে হবে। শিক্ষা, তারপর দেখুন স্বাস্থ্যের পরে শিক্ষা, কারণ এই 4টার পরে আমাদের শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া মানুষ কি বলবে, নিরক্ষর বলবে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। ঠিক আছে, তার পার্ট 4, কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতু ও কৃষি উৎপাদন, বাংলাদেশের ঋতু চক্র কৃষি। ঠিক আছে, বাংলাদেশে কয়েকটা মৌসুমি রয়েছে। একটা মৌসুম রয়েছে, এটার নাম হচ্ছে কৃষি মৌসুম, আর একটা হচ্ছে মাটি। দেখো, এই
মাটি বাংলাদেশের নদী অববাহিকাগুলোতে বেলে দোআঁশ মাটি প্রাধান্য থাকলেও বেশ কিছু উঁচু অঞ্চল আছে যার মাটি লালচে ও এঁটেল। হাওয়ার অঞ্চলগুলো কালো জৈব পদার্থ মাটির প্রাধান্য দেখা যায়। এই মাটি বছরে একটা নির্দিষ্ট সময় প্লাবিত হয়। মাটির পার্থক্য কৃষি বৈচিত্র্য হয়। দেখো তাহলে কৃষি পরিবেশ বাংলাদেশের ঋতুচক্র নামে বাংলাদেশের কয়টি ঋতু রয়েছে? 6টি, তোমরা জানো। আর কৃষি উৎপাদন, যে কৃষি পরিবেশ লাগবে, আর প্রতিটা অঞ্চলে একই ফসল উৎপাদন হয় না, প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা ফসল হতে পারে। কিছু অঞ্চলে একটা ফসল, মানে কোনো অঞ্চলে তুমি দেখবে ধান বেশি উৎপাদন হয়, কিছু অঞ্চলে তরমুজ বেশি উৎপাদন হয়। কৃষির উপর নির্ভর করে, মাটির উপর নির্ভর করে। কৃষি মৌসুম, বাংলাদেশ কৃষি ঋতুকে 3টি ভাগ করেছে। একটা হচ্ছে রবি, খরিফ 1, খরিফ 2, ঠিক আছে? যে রবি শীতকাল, খরিফ 1 গ্রীষ্মকাল, আর খরিফ 2 হচ্ছে কি বর্ষাকাল। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেখেন কৃষি উৎপাদনের বৈচিত্র্য পাঠ। তারপরে যান পাঠ 6, উদ্যান ফসলের বৈচিত্র্য। তাহলে উদ্যান ফসলের মধ্যে কি কি রয়েছে দেখেন? ফল, শাকসবজি, সবজি ও শাক, ফুল, মশলা, জ্বালানি, ভোজ্য তেল, অন্যান্য তেল, ওষুধি, নির্মাণ সামগ্রী, শিল্পের কাঁচামাল, এগুলো হচ্ছে কি উদ্যান ফসলের বৈচিত্র্য। এগুলা আমরা উৎপাদন করে থাকি, ঠিক আছে? তারপরে যান কৃষি ও প্রাণী উৎপাদনের বৈচিত্র্য। কৃষিতে এখন তখন আমরা বললাম এটা হচ্ছে বনজ উদ্যান ফসল। এখন করবো আমরা কি প্রাণী, মাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে মাছাপাতি বাঙালি বলা হয়, কারণ এই দেশে প্রায় অধিকাংশ পৃথিবীর মধ্যে বাংলাদেশে অর্ধেকেরও বেশি কি হয়, মাছ চাষ করা হয়। মাছ চাষের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, যেরকম এখানে লেখা আছে কাঁকড়া, মুরগির ডিম, হাঁস ও ডিমে অন্যান্য পাখি, ছাগল, ভেড়া, গরু, মহিষ, এগুলো হচ্ছে কি আমাদের কৃষিতে প্রাণী উৎপাদনের বৈশিষ্ট্য, ঠিক আছে? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমরা যদি আমরা উৎপাদন করার পরে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, এবং এটার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, ঠিক আছে? দেখো পাঠ অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি। আর আমরা পড়বো কৃষি সম্পর্কে, কৃষি প্রযুক্তি সম্পর্কে। সবাই লিখছি, দেখো অধ্যায় কৃষি প্রযুক্তি। দেখেন কৃষি প্রযুক্তি, কৃষি মানে কি দেখো, যখন আমরা জমি চাষ করবো অবশ্যই আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রযুক্তি ছাড়া জমি চাষ করা অত্যন্ত কষ্টসাধ্য। দেখেন কৃষিতে ব্যবহৃত মাঠ প্রযুক্তি। পাঠ 1, পানি চাষের প্রয়োজনীয়তা, কার্যকরিতা বৃদ্ধি, ঠিক আছে? চাষের প্রয়োজনীয়তা আমরা জানি জমিতে পানি ঘাটতি হলে সেচ না দিলে ফসল উৎপাদন সম্ভব নয়, কিন্তু এই সেচের পানি অপচয় হয়। তাহলে দেখেন বিভিন্নভাবে সেচের পানি অপচয় হয়। কীভাবে সেচের পানি অপচয় হয় তা নিচে উল্লেখ করা হয়। একটা হচ্ছে বাষ্পীভবন, একটা হচ্ছে পানি অনুস্রাবণ, একটা হচ্ছে পানি চুয়ানি। 3টে পদ্ধতিতে পানি আমরা এগুলো কি হয়, অপচয় হয়, মানে শুকিয়ে যায়। বাষ্পীভবন, সূর্যের তাপের, এটা হচ্ছে মেনে বাষ্পীভবন মানে সূর্যের যে তাপ দিচ্ছে, তাপের কারণে অনেক ক্ষেত্রে পানি শুকিয়ে যায়। আর পানি অনুস্রবণ, সেচের পানির রাস্তা ভেদ করে সোজা নিচের দিকে, তো পানি অনুস্রবণ নিচের দিকে মাটির একটা তল আছে, মাটি যেটা চষে নেয়, এটাকে বলে পানি অনুস্রবণ। আর পানি চুয়ানো হচ্ছে কি পানি অনুস্রবণ অনুগুলো, শুধু পার্থক্য অনুস্রবণের মাধ্যমে পানি নিচে চলে যায়, আর পানি চুয়ানোর মধ্যে পানি অন্য খাতে চলে যায়। মানে তোমার আইল আছে, আইলের পাশে অন্য একটা জমি আছে, তোমার জমি থেকে অন্য জমিতে পানি চলে যাওয়া কি বলে পানি চুয়ানো বলা হয়। তারপরে যাই বাংলাদেশের প্রধান কয়েকটি সেচ প্রকল্প হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি সেচ প্রকল্প রয়েছে, এটার মধ্যে 9টি খুবই গুরুত্বপূর্ণ। 1, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, বরিশাল সেচ প্রকল্প, ভোলা সেচ প্রকল্প। 4, ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প, মোহরী সেচ প্রকল্প, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প, মেঘনা ধানাগোদা সেচ প্রকল্প, কন্ডলা সেচ প্রকল্প। 8টা 9টা সেচ প্রকল্প। কৃষি ও কৃষি সুবিধার জন্য বাংলাদেশের সরকার অনেকগুলো সেচ প্রকল্প গ্রহণ করেছে। এই কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। যেসব এলাকায় এসব আছে, এসব এলাকা কৃষকরা সারা বছর আউশ, আমন, বড়, পাট ইত্যাদির মাধ্যমে আমরা কি পানি পেয়ে থাকি। বিশেষ করে প্রধান কাজ হচ্ছে পানি দেওয়া, ঠিক আছে? পানির মাধ্যমে আমরা কৃষিকে আমরা কি বলতে টিকিয়ে রাখতে পারছি। সেচ পদ্ধতি, তারপরে বিভিন্নভাবে জমির পানি চাষ দেওয়া যায়। কীভাবে পানি চাষ দেওয়া যায় তা নির্ভর করে জমির মাটির প্রকার, ভূমির প্রকৃতির, মাটির উৎস, ফসলের ধরন ইত্যাদি। নিচে কয়েকটি সেচ পদ্ধতির নাম আলোচনা করে। 1 নাম হচ্ছে প্লাবন সেচ, 2 নালা সেচ, বর্ডার সেচ, 4 বৃত্তাকার সেচ, ফোয়ারা সেচ। এই কয়েকটা সেচের মাধ্যমে তুমি সুন্দর করে কি করতে পারো, তোমার জমিতে সেচ দিতে পারবে কয়েকটা পদ্ধতিতে, ঠিক আছে? তারপরে যায় তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ। তাহলে লিখবে তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ। হ্যাঁ লেখেন হেডলাইন কৃষি উপকরণ।
কৃষি উপকরণ, ঠিক আছে। তো এবার দেখো কৃষি উপকরণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কৃষির সাথে উপকরণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। উপকরণ অবশ্যই লাগবে। পার্ট 1, উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি ও বায়ু পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলো অভাবে উদ্ভিদ শস্য বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। এটা উপকরণ, ঠিক আছে। এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়। এখানে আমাদের যেমন ভিটামিন, আমিষ খাদ্য আমরা খাই, ঠিক আছে। আমিষ ছাড়া কিন্তু আমরা রোগ হতে পারি, ঠিক আছে, অসুস্থ হয়ে যেতে পারি যদি আমাদের কোনো অংশের ঘাটতি থাকে, অথবা আমাদের ভিটামিন যদি ঘাটতি থাকে। ঠিক তেমনিভাবে উদ্ভিদেরও পুষ্টি দরকার। পুষ্টি ছাড়া উদ্ভিদ কখনো বেঁচে থাকতে পারে না। উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি? 17টি। তারপরে এটার মধ্যে দুইটি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান, আর নাম হচ্ছে কি গৌণ পুষ্টি উপাদান। পুষ্টি উপাদান উৎস, উদ্ভিদের দুটি উৎস থেকে 17টি পুষ্টি উপাদান করে থাকে, যারা যথা প্রাকৃতিক উৎস, একটা হচ্ছে কৃত্রিম উৎস, ঠিক আছে। প্রাকৃতিক উৎসের মধ্যে কি রয়েছে? মাটি, পানি, বায়ু, এই তিনটি হচ্ছে প্রাকৃতিক উৎস। আর কৃত্রিম উৎস জৈব সার, রাসায়নিক সার, যেটা আমরা কৃত্রিমভাবে আমরা তৈরি করি যে সারগুলো, এটা কৃত্রিম, এগুলো আমরা ব্যবহার করে থাকি। মানে এর মধ্যে হচ্ছে জৈব সার এবং রাসায়নিক সার। পার্ট 2, পুষ্টি উপাদানের কাজ কি কি করতে পারে। দেখেন, পুষ্টি উপাদান উদ্ভিদের জীবন চক্রকে বিভিন্ন পুষ্টি উপাদান বিভিন্ন কাজ করে থাকে। নিচে উদ্ভিদের গুরুত্বপূর্ণ কয়েকটি পুষ্টি উপাদানের কার্যকরী বর্ণনা করা হলো। 1, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কি সালফার, দস্তা, আয়রন। এই কয়েকটা রয়েছে পুষ্টি উপাদান। এগুলা আমাদের কি আমাদের ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে তোমাদের প্রথম মধ্যে দ্বিতীয় একটা ক্লাসে এত বড় এই সিলেবাস শেষ করা আসলে অসম্ভব। তোমার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।